আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এনকেএস একাডেমির নতুন একটি ভিডিওতে। তো আমরা আমাদের অ্যাকাউন্টিং বোর্ড কোশ্চেন সলভের সিরিজটি করছিলাম। সেখানে আমাদের আজকের নতুন একটি এপিসোড, সেখানে আমরা সলভ করব ঢাকা বোর্ড 2023-এর 5 নম্বর প্রশ্ন। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের 5 নম্বর প্রশ্নে যদি আমরা একটু খেয়াল করি, সেখানে তোমরা দেখতে পারবে যে পলি ট্রেডার্স 2022 সালের সেপ্টেম্বর মাসের লেনদেনগুলো নিম্নরূপ। সেখানে প্রথম লেনদেনটি রয়েছে ব্যবসায়ের 75,000 টাকার বিনিয়োগ করেন। তারপরে রয়েছে ইজারা সম্পত্তির ব্যয়, পণ্য বিক্রয় 45,000 টাকা। তারপরে রয়েছে ভাড়া প্রাপ্তি 5,000 টাকা, যার মধ্যে 1,000 টাকা 2023 সালের, তার মানে এটি অগ্রিম ভাড়া প্রাপ্তি। সো অগ্রিম ভাড়া প্রাপ্তি অবশ্যই আমাদের জন্য দায়, কারণ টাকাটি আমরা এখনো অর্জিত হয়নি। তারপর রয়েছে অত্যধিক বিজ্ঞাপন খরচ। সেটি হচ্ছে এই অত্যধিক বিজ্ঞাপন খরচটি হচ্ছে মূলত বিলম্বিত বিজ্ঞাপন। অর্থাৎ ধরো যে আমি এবছর বিজ্ঞাপন খরচ করলাম 50,000 টাকার, এর মধ্যে 10,000 টাকা হচ্ছে এবছরের এবং বাকি 40,000 টাকা সামনের বছরে, অর্থাৎ ধরো যে অগ্রিম বিজ্ঞাপন। এটা হচ্ছে আমাদের অত্যধিক বিজ্ঞাপন অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন। এরপর রয়েছে কি আগুনে বিনষ্ট পণ্য অর্থাৎ বিবিধ ক্ষতি। তারপর রয়েছে ভাড়া প্রদান, গৃহীত ঋণ, এবং সর্বশেষ দুটি যদি আমরা দেখি সেটি হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। এটি আমরা জানি নতুন পণ্যের গবেষণা ব্যয় একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে রয়েছে কি চেয়ার ও টেবিল ক্রয় 5,000 টাকা। সো এর তো আমরা দেখলাম। এখন আমাদের প্রশ্নগুলো দেখি। প্রশ্নতে আমরা বলেছি কি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো, কতে বলেছে। সো আমরা আগে ক নাম্বারটি সলভ করব। কতে হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলেছে। সো এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যদি আমরা নির্ণয় করি, এখানে আমরা দেখতে পারবো যে এখানে দুটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় রয়েছে। এটি তো আমি প্রথমে একটি বললাম যে অত্যধিক বিজ্ঞাপন খরচ অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন খরচ। এখন বিলম্বিত বিজ্ঞাপন খরচও কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো এখানে যেহেতু তারিখ নেই, এর জন্য আমরা ক্রমিক লিখবো। ক্রমিক 1 প্রথমে রয়েছে কি অত্যধিক বিজ্ঞাপন খরচ। অত্যধিক বিজ্ঞাপন খরচ এটি কত টাকা রয়েছে তোমরা দেখতে পাবে, এটি রয়েছে 12,000 টাকা। সো প্রথমটি আমরা লিখলাম। এরপরে সর্বশেষ আরেকটি রয়েছে, সেটি হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। এটি হচ্ছে আরেকটি বিলম্বিত মুনাফাজাত ব্যয়। সো নতুন পণ্যের গবেষণা ব্যয় এটি কত টাকা রয়েছে? এটি রয়েছে 18,000 টাকা। সো 12 আর 18 যদি আমরা যোগ করি, এটি হচ্ছে 30,000 টাকা। সো আমাদের প্রথম ক নাম্বারের অ্যান্সার হচ্ছে বিলম্বিত মুনাফাজাত ব্যয় 30,000 টাকা। তো এরপরে আমরা সলভ করব আমাদের খ নম্বর প্রশ্ন। খ নম্বরে রয়েছে কি যে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো একটি মূলধন জাতীয় প্রাপ্তি এবং আরেকটি মূলধন জাতীয় ব্যয়। সো এটি আমরা এখন করব। খ নম্বরে আমাদের নির্ণয় করতে বলেছে কি মূলধন জাতীয় প্রাপ্তি শুরুতে। সো আমরা আগে মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করব। সো মূলধন জাতীয় প্রাপ্তির জন্য আমি এই মূলধন জাতীয় প্রাপ্তি যখন তোমাদের দুটি জিনিস একসাথে নির্ণয় করতে পারবে, তোমরা চাইলে এই টাইপের একটা ছক করতে পারো। এভাবে তোমরা জায়গাও তেমন একটা লাগবে না, আবার খুব ইজিলি করতে পারবে। সো এই ছকটি তোমরা ফলো করতে পারো। তো এখানে আমরা মূলধনজাত প্রাপ্তি যদি নির্ণয় করি, এখানে ফার্স্টে রয়েছে কি যে ব্যবসায় বিনিয়োগ করেছে। ফার্স্টে রয়েছে ব্যবসায়ে 75,000 টাকা বিনিয়োগ করেন। তো এটি হচ্ছে মূলধনজাতীয় প্রাপ্তি, কারণ এই বিনিয়োগটি কিন্তু সচরাচর হয় না। বিনিয়োগ কিন্তু বছরে বলতে গেলে ওই একবার বা দুইবারই করে থাকে। তো যে লেনদেনগুলো সচরাচর হয় না এবং টাকার পরিমাণ বেশি থাকে, সেগুলোই কিন্তু বলতে গেলে মূলত আমাদের মূলধনজাত লেনদেনগুলো। তো যেহেতু বিনিয়োগটি ব্যবসার জন্য একটি প্রাপ্তি বা বলতে গেলে টাকাটি এসেছে ব্যবসাতে, এর জন্য এটি মূলধনজাত প্রাপ্তিতে যাবে। সো প্রথমে রয়েছে ব্যবসায় বিনিয়োগ। সো ব্যবসায় বিনিয়োগ কত টাকা রয়েছে? 75,000 টাকা। সো 75,000 টাকা ব্যবসায় বিনিয়োগ। এরপরে আর কোনোটি রয়েছে নাকি আমরা একটু দেখে নিই। এরপরে রয়েছে গৃহীত ঋণ। এখন গৃহীত ঋণ তোমরা বলতে পারো যে গৃহীত ঋণ তো একটি বলতে গেলে দায়, কিন্তু এটি দায়ও আবার অপর পাশে যদি আমরা দেখি নগদ টাকা কিন্তু আসছে আমাদের ব্যবসায়, যে ঋণও নিচ্ছে, যেদিকে দায়ও বাড়ছে এবং নগদ টাকাও আসছে। যেহেতু এটি নগদ টাকা আমাদের ব্যবসায় আসছে, এই জন্য কিন্তু এটি একটি মূলধনজাতীয় প্রাপ্তি। কিন্তু মূলধনজাতীয় আয় না, এটি মূলধনজাতীয় প্রাপ্তি। সো এই গৃহীত ঋণটাও আসবে। গৃহীত ঋণ
এটি কত টাকা রয়েছে? 20,000 টাকা। সো আমাদের আর কোনো মূলধনজাত প্রাপ্তি নেই। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে 95,000 টাকা। সো আমাদের 95,000 টাকা হচ্ছে আমাদের মূলধনজাত প্রাপ্তি। এরপর আমরা সলভ করবো আমাদের মূলধনজাত ব্যয়। সো হ্যাঁ, মূলধন জাতীয় ব্যয়। সো মূলধন জাতীয় ব্যয়গুলো হচ্ছে এই মূলধনজাত লেনদেনগুলো বললাম যে সচরাচর হয় না এবং টাকার পরিমাণও বেশি থাকে। আবার আমরা এখানে যেহেতু দেখেছি মূলধনজাত প্রাপ্তি অর্থাৎ টাকা আসলে সে প্রাপ্তি হয়েছে, আর মূলধনজাতীয় ব্যয় মানে ধরো যে এই টাকাটি চলে যাবে ব্যবসা থেকে। সো এখানে আমরা যদি দেখি সেটি আমরা দেখতে পারবো যে ইজারা সম্পত্তির ব্যয়, অর্থাৎ ইজারা সম্পত্তি ক্রয় করতে আমাদের যে, অর্থাৎ ইজারা সম্পত্তি মূলত হচ্ছে যে সম্পত্তি লিজ নেয়। সো সম্পত্তি তুমি একটি লিজ নিলে তোমাকে তো অবশ্যই টাকা দিয়ে লিজ নিতে হবে। তো টাকা দিয়ে লিজ নিলে তোমার তো টাকা যাবে অবশ্যই, এর জন্য এটি মূলধনজাত ব্যয়। সো আর এটি মূলধন কেন হলো? কারণ এটি ইজারা সম্পত্তি, ধরো যে তুমি তো লিজ সম্পত্তি আর প্রতিদিন লিজ নাও না, এটি তো নির্দিষ্ট সময় পর পর বা প্রয়োজন হলেই তুমি লিজ নাও, এই জন্য এই যে ইজারা সম্পত্তির ব্যয় এটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সো এটি কত টাকা? এটি হচ্ছে 20,000 টাকা। এরপরে আর কোনটি রয়েছে নাকি দেখি। আরেকটি থাকার কথা, সেটি হচ্ছে আমাদের সর্বশেষ দেখো রয়েছে চেয়ার ও টেবিল ক্রয়। তো চেয়ার ও টেবিল কি? আসবাবপত্র। আর আসবাবপত্র ক্রয় যদি করি, এটি তো প্রতিদিন করি না, এটি অবশ্যই এই জন্য মূলধন জাতীয় লেনদেন। আর যেহেতু আসবাবপত্র আমাদের এই টেবিল ও চেয়ার ক্রয় করতে টাকা যাবে ব্যবসা থেকে, এর জন্য এটি মূলধন জাতীয় ব্যয়। সো এই টেবিল ও চেয়ার ক্রয় এটি কত টাকা রয়েছে? 5,000 টাকা। সো এই 5,000 টাকা হচ্ছে এটি মূলত আসবাবপত্র। আমি যদি ব্র্যাকেটে তোমাদের বোঝার সুবিধার্থে লিখি যে আসবাবপত্র, এটি কিন্তু তোমরা আবার লেখো না, এটি লিখবে না, এটি জাস্ট বোঝার জন্য বলছি যে টেবিল ও চেয়ার হচ্ছে আসবাবপত্র। সো এখানে আমরা ক্যালকুলেট করলে পাবো 25,000 টাকা। সো আমাদের এই যে এটি খ নাম্বার, তো খ নাম্বারের অ্যান্সার হচ্ছে মূলধনজাত প্রাপ্তি 95,000 টাকা এবং আমাদের মূলধনজাত ব্যয় হচ্ছে 25,000 টাকা। সো এ তো আমাদের খ নাম্বারটি সলভ করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের সর্বশেষ ম্যাথ গ নাম্বারটি করবো। সেখানে কি বলেছে যে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। এতক্ষণ আমরা খতে করেছি মূলধন জাতীয়, এখন আমরা গ নাম্বারে করবো মুনাফা জাতীয়। তো চলো আমাদের গ নাম্বার প্রশ্নটি আমরা সলভ করি। সো গাইস, আমরা খ নাম্বারের ন্যায় একই ছকে আমাদের এই মূলধনজাত আয় এবং মূলধনজাত ব্যয়টি নির্ণয় করব একই ছকে, যাতে আমাদের করতে খুব সুবিধা হয়। প্রথমে আমরা নির্ণয় করব কি মুনাফা জাতীয় আয়। সো মুনাফা জাতীয় আয় হচ্ছে যেগুলো আয় মানে সচরাচর হয়ে থাকে, মানে ধরো যে বলতে গেলে তোমাদের এই সাপ্তাহিক হয়ে থাকে, আবার প্রতিদিন হয়ে থাকতে পারে। যেমন ধরো যে ক্রয় বিক্রয়, এগুলো হচ্ছে মূলত আমাদের মুনাফাজাত লেনদেনগুলো, এবং এটির টাকার পরিমাণগুলো কিন্তু মূলধনজাত লেনদেনের তুলনায় কম থাকে। এগুলি হচ্ছে মূলত আমাদের মুনাফাজাত ব্যয় বা আয়, অর্থাৎ মুনাফাজাত লেনদেন। সো শুরুতে আমরা করবো মুনাফাজাত আয়। সো মুনাফাজাত আয় নির্ণয় করার জন্য আমরা আমাদের উদ্দীপকে দেখব যে মুনাফাজাত আয়ের সাথে সম্পর্কযুক্ত লেনদেনগুলো কোনগুলো। সো আমরা এখানে যদি দেখতে পারি, সর্বপ্রথমই রয়েছে যে 3 নম্বরে রয়েছে যে পণ্য বিক্রয়। সো পণ্য বিক্রয় তো অবশ্যই আমরা অনেকদিন পর পর করি না, পণ্য বিক্রয় সচরাচর করা হয়ে থাকে এবং এটি টাকার পরিমাণও নর্মালি কম হয়ে থাকে। টাকার পরিমাণ বেশি হয়ে থাকবে, টাকার পরিমাণটা তেমন একটা ফ্যাক্ট না, মেন হচ্ছে যে লেনদেনগুলো আমরা সচরাচর করে থাকি কি সচরাচর করে থাকি না। যদি আমরা সচরাচর করে থাকি ব্যবসায়, সেগুলো হচ্ছে আমাদের মূলধনজাত লেনদেন। সো এবং পণ্য বিক্রয় করলে অবশ্যই টাকা আসে ব্যবসায়, এর জন্য এটি মূলধনজাতীয় মুনাফাজাত আয়। সো আমরা প্রথমে হবে পণ্য বিক্রয়। সো পণ্য বিক্রয় কত টাকা রয়েছে? আমরা দেখতে পাবো পণ্য বিক্রয় রয়েছে 45,000 টাকা। সো 45,000 টাকা হচ্ছে পণ্য বিক্রয়। এরপর আর কোনোটি রয়েছে নাকি একটু দেখে নেই। এরপর হচ্ছে ভাড়া প্রাপ্তি। সো ভাড়া প্রাপ্তি হচ্ছে আমাদের পরবর্তী মুনাফাজাত আয়। সো ভাড়া প্রাপ্তি আমরা এখানে কি দেখেছিলাম যে ভাড়া প্রাপ্তি 5,000 টাকা, এর মধ্যে 4,000 টাকা 2023 সালের, অর্থাৎ এর মধ্যে সম্পূর্ণ টাকা কিন্তু আমাদের জন্য আয় না, এর মধ্যে 4,000 টাকা হচ্ছে আমাদের জন্য আয় এবং বাকি 1,000 টাকা আমাদের জন্য দায়। এজন্য কিন্তু আমরা এখানে মুনাফাজাত আয়ের মধ্যে সম্পূর্ণ 5,000 টাকা লিখতে পারবো না, এজন্য আমরা কি লিখবো 4,000 টাকা লিখবো ভাড়া প্রাপ্তিতে, যে ভাড়া প্রাপ্তি
4,000 টাকা। এই 4,000 টাকা হচ্ছে আমাদের মুনাফাজিত আয়। এবং এই যে হচ্ছে আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে আর কোনো মুনাফাজিত আয় নেই, সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার, যে 39,000 টাকা হচ্ছে মুনাফাজাত আয়। এবং এই মুনাফাজাত ব্যয় এখন আমরা নির্ণয় করব। তো এই মুনাফাজাত ব্যয় যদি আমরা নির্ণয় করে থাকি, এখানে কি রয়েছে যে প্রথমে আমরা দেখতে পারবো ভাড়া প্রদান রয়েছে। সো ভাড়া প্রাপ্তি যেদিক থেকে মুনাফাজাত আয়, কারণ টাকাটা আসে এবং ভাড়া, এবং অপরপক্ষে যদি আমরা চিন্তা করি ভাড়া প্রদান, এখানে আমাদের টাকাটি যাচ্ছে, এজন্য এটি মুনাফাজাত ব্যয়। সো আমাদের মুনাফাজাত ব্যয় প্রথমে আমরা লিখব ভাড়া প্রদান। সো ভাড়া প্রদানে কত টাকা রয়েছে? 5,000 টাকা। তো 5,000 টাকা হচ্ছে ভাড়া প্রদান। এখন দেখি আর কোনোটি রয়েছে নাকি। সো আরেকটি রয়েছে, সেটি হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য। অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য হচ্ছে মূলত বিবিধ ক্ষতি, অর্থাৎ একটি ব্যবসার জন্য ক্ষতি। এখন ব্যবসার জন্য ক্ষতি তো ধরো যে হতেই পারে, ব্যবসার জন্য ক্ষতি প্রত্যেক মাসে হতে পারে, যে কোনো সময় ব্যবসার জন্য ক্ষতি হতে পারে। এবং এটি তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই আগুনে বিনষ্ট পণ্য এটি মাত্র 1,000 টাকা, তার মানে এটি টাকার পরিমাণও কম এবং এটি সচরাচর হতেই পারে আগুনে বিনষ্ট পণ্য। এজন্য এই আগুনে বিনষ্ট পণ্যটি হচ্ছে মুনাফাজাত ব্যয়। আমরা লিখব আগুনে বিনষ্ট পণ্য, এটি হচ্ছে মূলত বিবিধ ক্ষতি। আমি ব্র্যাকেট দিয়ে বোঝার জন্য লিখে দিই যে বিবিধ ক্ষতি। এটি তোমরা লিখবে না, এটি জাস্ট বোঝার জন্য লিখেছি। সো এই আগুনে বিনষ্ট পণ্য অর্থাৎ এই বিবিধ ক্ষতি, এটি হচ্ছে মুনাফাজাত ব্যয়। এটি কত টাকা রয়েছে? 1,000 টাকা। সো এই 5,000 এবং 1,000 যদি আমরা যোগ করি তাহলে হবে 6,000 টাকা। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, যে মুনাফাজিত আয় হচ্ছে 39,000 টাকা, 49,000 টাকা এবং মুনাফাজিত ব্যয় হচ্ছে 6,000 টাকা। তো এই হচ্ছে আমাদের এই যে 5 নাম্বার কোশ্চেনটি, সেটির সমাধান। আশা করি আমাদের আজকের এই 5 নাম্বার ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানাবে, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এবং আমাদের ভিডিওটিতে লাইক করতে পারো এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।